পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগ মুহূর্তে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ের ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন। এটি আনুষ্ঠানিকভাবে ইন্টারপোল জানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন পুলিশ প্রধান ছিলেন তার মধ্যে সবচেয়ে বেপরোয়া ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদের কথা বলতে গেলে সেটা শেষ হবে না। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেনজির আহমেদ প্রথমে তিনি ঢাকার পুলিশ কমিশনার হয়েছিলেন, এরপর তিনি ধীরে ধীরে আইজি পর্যন্ত আসেন, তিনি র্যাবের ডিজিও হয়েছিলেন। এই পুলিশ প্রধান এতটাই বেপরোয়া ছিলেন যে আসলে তিনি কারো ধার ধারতেন না। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সেই বহু ক্ষমতাধর এবং দুর্নীতিবাজ পুলিশের সাবেক আইজিপি বেনজির অবশেষে গ্রেপ্তার হয়েছে দুবাইতে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বেনজিরকে দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং অতি দ্রুত সময়ের মধ্যে বেনজিরকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন সংসদে দাঁড়িয়ে যে দুবাইতে নজিরবিহীন দুর্নীতি করা সেই দুর্নীতিবাজ সেই পুলিশের আইজিপি বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের ক্ষমতায় আসার পরে বড় একটা সাফল্য বলে মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যে এই সাফল্য আমাদের সরকারের এবং দেশের পুলিশের। বেনজিরকে অবশেষে আইনের আওতায় আনতে পেরেছি আমরা। অতি শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে, তাকে কারাগারে পাঠানো হবে এবং তার সকল কিছু অবৈধ সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নানা ধরনের আলোচনা সমালোচনা, নানা ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেনজির পাশ কাটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু দিন শেষে সে এখন কারাগারে বন্দী দুবাইতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন এবং কয়েকজনের বিশ্লেষণ আমরা দেখব। বেনজিরকে গ্রেপ্তার করার পরে আদৌ কি বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে এই প্রভাবশালী পুলিশের সাবেক আইজিপি নজিরবিহীন দুর্নীতিবাজ বেনজিরকে? পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে
এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947 এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এর এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর 11 ধারার সেকশন 11 এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গ্রেপ্তারের আগ মুহূর্তে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ের ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। বিমানবন্দরের আধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভান্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ সময় তার কাছে থাকা বাংলাদেশ, পর্তুগাল এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর আগে 2024 সালের 4 মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন বেনজির আহমেদ। পরবর্তীতে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে 4টি পৃথক মামলা করে দুদক। এসব মামলায় বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 74,13,39,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকের দায়ের করা মামলায় যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেত বেনজির আহমেদ। সেই আশঙ্কার আগেই পরিবার সহ দেশ ত্যাগ করেন তিনি। এরপর 2025 সালের 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করে। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশের জালে ধরা পড়ে 2 বছরের বেশি সময় বিদেশে পালিয়ে থাকা বেনজির আহমেদ। এদিকে দুবাই গ্রেপ্তার হওয়া সাবেক এই পুলিশের মহাপরিদর্শককে আগামী 30 দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন পুলিশ প্রধান ছিলেন তার মধ্যে সবচেয়ে অ্যারোগ্যান্ট, সবচেয়ে বেপরোয়া ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদের কথা বলতে গেলে সেটা শেষ হবে না। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে বেনজির আহমেদ প্রথমে তিনি ঢাকার পুলিশ কমিশনার হয়েছিলেন, এরপর তিনি ধীরে ধীরে আইজি পর্যন্ত আসেন, তিনি র্যাবের ডিজিও হয়েছিলেন। এই পুলিশ প্রধান এতটাই বেপরোয়া ছিলেন যে আসলে তিনি কারো ধার ধারতেন না। এমনকি তিনি সবসময় বলতেন যে তিনি শুধু প্রধানমন্ত্রীর কথা শোনেন, অর্থাৎ শেখ হাসিনার কথা শোনেন, তিনি আর অন্য কারো কথা শোনেন না। তার কাছে কোনো মন্ত্রী, কারো কোনো দাম ছিল না, বা কাউকে তিনি ন্যূনতম রেসপেক্টও করতেন না। কারণ বেনজিরের দুটো ছিল বিষয়। এক, তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ সূত্রে সে আওয়ামী লীগ এবং সে শেখ হাসিনার কাছের লোক, এটাই ছিল তার মূলত পরিচয়। কিন্তু শুধু কাছের লোক হলেই তো হবে না। বেনজির যেসব কর্মকাণ্ড করেছে সেগুলো শেখ হাসিনাকে একসময় যেরকম বিব্রত করেছে, একই সঙ্গে শেখ হাসিনা সরকার তাকে বাংলাদেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য যখন গণেশ উল্টে যায়, বেনজিরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে, তাকে বাংলাদেশ থেকে নিরাপদে বের করে দেওয়ার ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকার ভূমিকা রেখেছিল। কিছু উদাহরণ দেই যে কিভাবে হয়। বেনজির যখন ঢাকার পুলিশ কমিশনার ছিলেন তখন একবার 21শে ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে গিয়েছিলেন শ্রদ্ধা নিবেদন করার জন্য।
তো বেনজির আহমেদের সঙ্গে সেখানে উপস্থিত যারা এসএসএফ এর মানে কর্মকর্তা ছিলেন তাদের একটু বচসা হয়, অর্থাৎ তিনি ভেতরে যেতে পারবেন কিনা এরকম একটা ঘটনা ঘটেছিল। এসএসএফ ব্যাপারটাকে অ্যালাউ করছিল না, কিন্তু সে এই ব্যাপারটা নিয়ে খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ওই জায়গা থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার আগেই সে কিছু দূর রাস্তা পর্যন্ত সে পুলিশ প্রত্যাহার করে নেয়, কারণ পুলিশ যেহেতু তার কন্ট্রোলে ছিল, সে তখন ডিএমপি কমিশনার। পরে যাই হোক এই ব্যাপারটাকে সর্ট আউট করা হয়, এটা ভীষণ একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বেনজির এর পরবর্তীতে, অর্থাৎ সে যখন ঢাকার পুলিশ কমিশনারের তার পদের মেয়াদ শেষ হয়, সে আর উপরের দিকে যেতে পারবে কিনা পুলিশের, এটা নিয়ে তৎকালীন বিভিন্ন পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মধ্যে ভীষণ আপত্তি ছিল। তারপরেও শুধু শেখ হাসিনার আশীর্বাদ থাকার কারণে পরবর্তীতে বেনজিরকে র্যাবের ডিজিও করা হয় এবং এক পর্যায়ে সে পুলিশ প্রধান হয়। এবং পুলিশ প্রধান হওয়ার পর তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, এটা যদি শোনেন আপনারা, তার একটা নমুনা এখানে তুলে ধরছি। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। শুনলেন তো, এটা হচ্ছে বাংলাদেশের একজন পুলিশ প্রধানের কথা, যে বলছে টোকাই নিয়ে আসবো। একজন পুলিশ প্রধান কি এভাবে কথা বলতে পারেন? যাই হোক, সে যতদিন ক্ষমতায় ছিল তার এই প্রতাপটা ছিল। তার ক্ষমতার যে দম্ভ, এটাতে ছেদ পড়ে যখন আমেরিকা স্যাংশন দেয়, অর্থাৎ তাকে পার্সোনালি স্যাংশন দেয় বেনজির আহমেদের উপর, র্যাবের উপর দেওয়া হয়। এবং এই স্যাংশনের কারণে বেনজিরের ক্ষমতার দম্ভে কিছুটা ভাটা পড়ে। তা নাহলে সে যেভাবে এগোচ্ছিল, সে যে আরো কি করতো এটা আসলে অনুমান করা খুব মুশকিল। যাই হোক, আমেরিকান স্যাংশন এদেশের বহু মানুষকে বাঁচিয়ে দিয়েছিল, সেই সময় অনেককে দিয়েছিল। এবং বেনজিরের উপর যখন আমেরিকা স্যাংশন দিয়েছিল, স্পেশালি বেনজিরের উপর, তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাও খুশি হয়েছিলেন। এর পরবর্তীতে আসা যাক, যখন বেনজির রিটায়ার করলেন, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসলো। কি দুর্নীতির অভিযোগ আসলো? সে বিঘার পর বিঘা সম্পত্তি কিনেছে গোপালগঞ্জে, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়। ঢাকায় সে আলিশান ফ্ল্যাট কিনেছে গুলশানে, যে ফ্ল্যাটকে ডেকোরেশন করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। আমি গিয়ে সে বাড়ি দেখে এসেছিলাম বাইরে থেকে। এবং এত দুর্নীতির অভিযোগ ওঠার পরও তার বিরুদ্ধে কিন্তু তখন কোনো সাজা হয়নি বা কোনো মামলা হয়নি, এবং তাকে নীরবে দেশ থেকে চলে যাওয়ার জন্য অ্যালাউ করা হয়েছিল এই আওয়ামী লীগ সরকারের সময়। কেন বেনজির তখন তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ বা তাকে চলে যেতে হলো? বেনজির কিন্তু এক্সটেনশনও পেয়ে যেতেন এবং হয়তো অন্য কোনো পদও আসতে পারতেন, কিন্তু একটা ছোট্ট বিপত্তি ঘটেছিল। সেই বিপত্তিটা হচ্ছে, বেনজির তো বিভিন্ন জায়গায় অনেক জায়গা জমি কিনেছিলেন গোপালগঞ্জে, এর মধ্যে সে প্রচুর হিন্দু সম্পত্তি জোর করে কিনেছিল। এই হিন্দু সম্পত্তি জোর করে কেনাটা বাংলাদেশের হিন্দুরা এবং নেতৃস্থানীয় হিন্দুরা এটা ভালোভাবে দেখেনি। তৎকালীন ভারতীয় হাইকমিশনও ব্যাপারটাকে ভালোভাবে দেখেনি, এইভাবে হিন্দু সম্পত্তি কেনাটা। তারা এই বিষয়টাকে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত দিয়েছিলেন, যার কারণে বেনজিরের ওই পতনটা হয়। তা না হলে বেনজির কিন্তু আবার এক্সটেনশন পেতেন, আরো অনেক কিছু করতেন। কিন্তু এই একমাত্র হিন্দু সম্পত্তি কেনার কারণে মানুষ যখন ভুল করতে থাকে বা অনেক কিছু বেপরোয়া হয়ে যায়, তখন সে এমন কিছু কাজ করে যেগুলো তার পতন ডেকে আনে। বিঘার পর বিঘা হিন্দু সম্পত্তি কেনা জোর করে, এটা ছিল বেনজিরের পতনের একটা অন্যতম কারণ। তা না হলে তার হয়তো তেমন কিছুই হতো না। অন্য সাধারণের অনেকের জমিও তিনি দখল করেছিলেন। যাই হোক, এখন বেনজিরকে দুবাইতে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রেক্ষাপটে এটি হয়েছে। ইন্টারপোল নোটিশ জারি করেছিল গত বছর 2025 সালে, অর্থাৎ অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন। পরবর্তীতে বিএনপি সরকার এসে এটার উপরে কাজ করেছে এবং তাকে এখন গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে এটা বলেছেন, তিনিই কনফার্ম করেছেন, এবং তাকে হয়তো ঢাকায় নিয়ে আসা হবে, দুর্নীতির মামলা ফেস করতে হবে। তবে এখানে একটা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে ঠিক আছে, বেনজিরকে তো ঢাকায় হয়তো নিয়ে আসা হবে, বাংলাদেশে সে আসবে, দুর্নীতির মামলা ফেস করবে, তারপর কি হবে? মামলায় কি সে আজীবন কারাগারে থাকবে? কারণ তার তো বিচার, এগুলো তো জামিনযোগ্য অপরাধ, এবং যদি জামিন হয়ে যায় তাহলে কি হবে? মানে এটা কি এখন বাংলাদেশে কি তার এন্ট্রির জন্য এটা হচ্ছে যে সে বাংলাদেশে আসলে ঠিক আছে, মামলা থাকুক, মামলার মতো চলবে, সেও তার মতো থাকতে পারবে? এটা নিয়ে কিন্তু নানা জনের নানা প্রশ্ন আছে। যাই হোক, এগুলো আইন আদালতের বিষয়, আদালত পরবর্তীতে এগুলো ডিসাইড করবে কোন পথে আইনি প্রক্রিয়া কিভাবে এগোবে। বাট ইটস এ ভিক্টরি। এটা বাংলাদেশ সরকার এবং বিগত ইন্টারিম সরকারের সঙ্গে মিলিয়ে
বর্তমান বিএনপি সরকার এই ধারাবাহিকতা এই কাজটা করেছে এবং বেনজিরের মতো এরকম যারা হাইলি করাপ্ট লোকজন আছে তাদের ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো এরকম আরো খবর আমরা আশা করতে পারি, হয়তো আরো হতে পারে। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তবে আপাতত বেনজিরের এই খবরে অনেকেই মারাত্মক স্বস্তি প্রকাশ করছেন। আসসালামু আলাইকুম। বেনজির ধরা খায়া গেল। সালাউদ্দিন সাহেব যখন সংসদে বলতেছিল বেনজিরকে গ্রেফতার করা হয়েছে দুবাইতে, তখন সরকারি পক্ষ, বিরোধী দল সবাই হাততালি দিতেছিল। হাততালি না তো, ওই টেবিল তালি, টেবিলের উপরে তালি মারতেছিল। দুই পক্ষই খুশি হয়েছে। এই যে যার কথা বলতেছিলাম, হিরো তো, বেনজির হিরো ভাই। হ্যাঁ ভাই, আয় হায়, যা মেয়ে পটাইতে পারতো। জানেন তো আমি সিনেমার অনেকের কাছে শুনছি, হ্যাঁ পটায়া পটায়া শুনছি কেমন 2 হাতে টাকা উড়াইতো, 2 হাতে। এই যে ঝাড়বাতি আছে না, এরকম ঝাড়বাতি 10 লাখ 15 লাখ টাকা দামের ঝাড়বাতি উপহার দিত বান্ধবীদের। অনেক বান্ধবী ছিল, অনেকে কইরা কাইটা খাইছে ওনার উসিলায়। ভাই 2 হাতে টাকা উড়াইতো। কেন উড়াইতো? টাকা কামাইছে, প্রচুর কামাইছে। সরকার কিন্তু জানতো, আওয়ামী লীগ সরকার জানতো, শেখ হাসিনা জানতো। জানার পরও কিছু বলতে পারতো না। কেন? কারণ ওনার লাঠিয়াল তো, লাঠিয়াল বাহিনীর সর্দার বেনজির। বেনজির মানে বেনজির। ভাই ওনার নজির খুঁজা পাবেন না তো। ওয়ান পিস মানুষের জায়গা জমি দখল কইরা নাস্তা নাবুদ কইরা ফেলাইছে। বিশেষ কইরা সনাতন ধর্মের ভাই বোনদের জমি চোখ বন্ধ কইরা দখল করছে। তো চোখ বন্ধ কইরা ওই যে যেখানে রিসোর্ট বানাইছে ওইখানেই তো পাওয়া গেছে, এক দাগেই পাওয়া গেছে 600 বিঘার উপরে, 600 বিঘার উপরে। আর ওই রিসোর্টটা কেন বানাইছিল? ওই যে তার নিজেরও দরকার, বুঝছেন না, ব্যবসাও চলবে, তার নিজেরও কাজে লাগবে, ওই ধান্দাই সবসময় থাকতো। আর যখন বক্তব্য রাখতো তখন কিভাবে বক্তব্য রাখতো? হাত পা নাচায়া, মনেই হইতো যে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সর্দার। টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো, যেখানেই থাকবে ওই টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো। টোকাই কাদের বলতেছে বুঝছেন তো? ওই ছাত্র শিবির, জামাতে ইসলাম, এদেরকে। এর মধ্যে আবার বিএনপিও আছে। তখন এই সবাইকে এসে টোকাই বলতো, এই টোকাইদেরকে ধরে নিয়ে আসবো, 100 হাত মাটির নিচে থাকলে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। ওনারও এখন উঠায় নিয়ে আসছে, দুবাইতে ধরা পড়ছে। আমিরাতের নাগরিকও সে, আবার শুনছি পর্তুগালের নাগরিক, আবার শোনা যায় ভাই সিঙ্গাপুরের নাগরিক। কত দিকে যে ভাই জ্যাক ইন করায় রাখছে একমাত্র উপরওয়ালাই জানে। এই যে ধরলো, এই ধৈর্য কি আমাদের কাছে দিবে? হয়তোবা দিতে পারে, আমাদের সরকার হয়তোবা আনতে পারে। কিন্তু এই 20টা রোপণ হয়েছিল কিন্তু ডক্টর ইউনূসের আমলে 2025 সালের 21 অথবা 22 এপ্রিলে, 21 অথবা 22 তারিখের, এপ্রিলের 21 অথবা 22 তারিখে 12 জনের নাম দেওয়া হয়েছিল ইন্টারপোলের কাছে। এই 12 জনের মধ্যে প্রথম একজন হলো শেখ হাসিনা, এবং এই বেনজিরেরও নাম আছে। ওই যে ডাকাত কসাই বলা হয় না, তারও নাম আছে। এরকম 12 জনের নাম আছে। ওই একজন ধরা পড়লো দুবাইতে। এখন তাকে আনতে পারবে কি আনতে পারবে না সরকারি ব্যাপার স্যাপার। তবে আমার যদ্দূর মনে হয় ডক্টর ইউনূস যদি একটু চেষ্টা করে, না কোনো ব্যাপারই না। আপনাদের মনে আছে আমাদের প্রবাসী ভাইরা ওই 5ই আগস্টের জন্য ওইখানে রাস্তায় মিছিল বাইর করছিল, যেটা ওই দেশের নিষেধ। অনেকে অ্যারেস্ট করছিল। ডক্টর ইউনূস কিন্তু টেলিফোনে ওদেরকে জেল থেকে বাইর করতে পারছে, কারণ ডক্টর ইউনূসের সাথে ওনাদের মারাত্মক ভালো সম্পর্ক। ওই সম্পর্কের কারণে বলতেছি, ওনারে দিয়ে যদি একটা ফোন করানো যায় আমার মনে হয় আনা সম্ভব। তবে ধন্যবাদ দিতে চাই এই সরকারকেই, কারণ এই সরকার তো ভাই চেষ্টা করছে, চেষ্টা অব্যাহত রাখছিল বলেই তো ধরা পড়লো। ধরা পড়াটা কিন্তু অনেক নাটকীয়তা। এ কিন্তু ছিল লন্ডনে, ওইখান থেকে দুবাই হইয়া এই সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড কোথায় যেন যাচ্ছিল কোন গোপন মিটিং এ। এআই ক্যামেরায় ধরা পড়ে, দুবাই এয়ারপোর্টে এআই ক্যামেরাতে ধরা পড়ে। এআই ক্যামেরাতে যখনই ধরা পড়ে সঙ্গে সঙ্গে ইন্টারপোলের কাছে ওই লাল বাতি জ্বলা ওঠে, কারণ তাদের তো নাম ডাটা বেজে দেওয়া থাকে। ওই নাম দেওয়া আসিল বইলাই বেনজিরের নামটা ওইখানে লাল বাতি জ্বলতেছিল আর নিতেছিল। তখনই ওইখানে তাকে অ্যারেস্ট করা হয় ওই দুবাই এয়ারপোর্টে। অফিসিয়ালি ভাবে জানায় দিছে সে গ্রেপ্তার। এখন অফিসিয়ালি ভাবে আমাদের সরকার নিশ্চয় যোগাযোগ করবে। যোগাযোগ করে যদি আনতে পারে ভাই সবাই হাততালি পাবে। কারণ কি জানেন, এই লোকটা কিন্তু, এই বেনজির কিন্তু ডেঞ্জারাস লোক। ও কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করছে। কিভাবে করছে শুনেন। যখন তার এই অপরাধগুলা পত্র পত্রিকায় চলে আসলো, পতনের আগের কথা বলতেছি, পতনের আগে পত্র পত্রিকায় আসার পর
ওই টাইমে শেখ হাসিনার যারা উপদেষ্টা তারা তাকে পরামর্শ দিছিল যে এরা অ্যারেস্ট করে ফেলান, মানে বেনজিরকে অ্যারেস্ট করে ফেলান, এতে আওয়ামী লীগের ইমেজ ভালো হবে। অনেকের মনে তখন অনেক রকম প্রশ্ন না আওয়ামী লীগ নিয়ে, সেই ইমেজটা ভালো করার জন্য বেনজিরে গ্রেফতার করেন, কিন্তু করতে পারে নাই। সে উল্টা হুমকি দিছে যে আমাকে যদি অ্যারেস্ট করে আমি মিডিয়ার সামনে মুখ খুলে দেবো, যার জন্য শেখ হাসিনা নীরবে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। তখন গেছিল সিঙ্গাপুর, তারপর আইসা ধরা খাইলো এই যে দুবাইতে। পাপ বাপ কেউ ছাড়বে না, বিচার এখানে হোক আর ওইখানে হোক, যেখানে হোক এই লোকের বিচার শুরু তো হইলো। এমন তো না যে ঘুষ দিয়া ইন্টারপোলে ঘুষ দিয়া বাইরে হয়ে যেতে পারবে। পারবে কি আপনাদের মনে হয়? পারবে না। তবে বাংলাদেশে আনতে পারবে কিনা, কতদিনে আনতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন রইল। আমার তো মনে হয় একটু টাইম লাগবে, সময় লাগবে। কারণ কি জানেন, এর জন্য এখন মাঠে নাইমা করবে, চারিদিক থেকে বড় বড় মাফিয়ারা মাঠে নাইমা করবে। কারা নাইমা করবে? যারা টাকা পয়সা নিয়ে ভাগছে, তারা তো একে বাঁচাইবার চেষ্টা করবে। নালে তো ভাই এরপরে আরেকজন, যেমন শামীম ওসমানও কিন্তু ওই দুবাইতে আছে, ও তো এখন দৌড়ের উপরে থাকবে। ওই যে হারুন, ও কিন্তু আমেরিকার কোথায় জানি আছে, ও এখন দুশ্চিন্তায় থাকবে। হ্যাঁ, একে একে যদি সবাইকে ধরে, যার জন্য সবাই একটা বিরাট অঙ্কের টাকা ফান্ড বানায়া ওই টাকা দিয়া তাকে বাঁচাইবার চেষ্টা করবে, মানে বেনজিরকে বাঁচাইবার চেষ্টা করবে। যাই হোক, সময় বইলা দিবে উপরওয়ালা কি লেখা লাগছে বেনজিরের কপালে, ওই অপেক্ষায় আমরা রইলাম। দর্শক, একটি বড় খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন। এটি আনুষ্ঠানিকভাবে ইন্টারপোল জানিয়েছে এবং এই মুহূর্তে যে ব্রেকিং খবর তাতে বলা হচ্ছে যে দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার। 30 দিনের মধ্যে মামলার নথি চেয়েছে দুবাই পুলিশ এবং একই সঙ্গে বেনজির আহমেদকে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের বড় সাফল্য। কারণ দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোল আইনি সহায়তা চেয়েছিল এবং ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে খুব তাড়াতাড়ি তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিশাল একটা স্বস্তি। এবং বলা যায় যে শেখ হাসিনার অবৈধ শাসনের অন্যতম একটি প্রধান খুঁটি, বা আরো যদি পরিষ্কার করে বলতে হয় যে গুম খুন সহ কিলার বাহিনীর প্রধান বেনজির আহমেদের পতন ঘটলো। এটি শেখ হাসিনার জন্য একটি বড় ধাক্কা। কারণ পুলিশের ইতিহাসে এত বড় ক্রিমিনাল টাইপের কোন আইজিপি এই পুলিশের প্রধান হিসেবে আসীন হয়নি তার আইজিপি থাকার সময়। এমনকি আইজিপি থেকে অবসরে নেয়ার পর, অর্থাৎ তিনি অবসরে যখন গেছেন, তখনও তার চলাচল ছিল অকল্পনীয় একটা প্রোটোকল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী যে প্রোটোকল তার থেকেও কয়েক গুণ বেশি। একটা রূপকথার মতন বাংলাদেশের পুলিশের ইতিহাসে এইরকম বেনজির আহমেদ কখনো জন্ম নেবে না, যে ক্ষমতার প্রতাপ দেখিয়েছে, অপব্যবহার করেছে এবং মার্কিন নিষেধাজ্ঞা ছিল তার উপর, যে মার্কিন স্যাংশন বাংলাদেশের উপর যে 5-6 জন কর্মকর্তা, 7 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা ছিল, যারা জীবনও মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, তার মধ্যে অন্যতম। তখন তিনি র্যাবের ডিজি ছিলেন এবং ডিজি থাকা অবস্থায় নিশ্চয়ই কক্সবাজারের টেকনাফে একরাম হত্যাকাণ্ডের কথা মনে আছে, তার নির্দেশে র্যাব এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। এছাড়া অসংখ্য নেতা কর্মী, জামাত, হেফাজত, বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে এবং বড় ধরনের রাজনৈতিক নিপীড়ন নির্যাতনের হোতা হচ্ছেন এই বেনজির আহমেদ। তাকে লম্বা সময় ধরে শেখ হাসিনা ক্ষমতায় রেখেছে। গোপালগঞ্জ বাড়ি, গোপালগঞ্জের অর্ধেকের মতো জায়গা বলা যায় যে তার মানে দুর্নীতির ফলাফল, এবং বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে তার শত শত বিঘা জমি নেই। তার বিশাল রিসোর্ট এবং তার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ, তার অর্থ সম্পদ ব্যাংকে গচ্ছিত আছে, কি পরিমাণ ফ্ল্যাট, কি পরিমাণ জমির মালিক, এটা একটা ইতিহাস। মানে বেনজির আহমেদকে দিয়ে একটা রীতিমতো একটা সিনেমা তৈরি করা যায়, রীতিমতো একটি রূপকথার মতনই হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সেই বড় মাপের একটা দুর্বৃত্ত বলা যায় গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। অবশ্যই দুবাই পুলিশকে তো মানে ধন্যবাদ দিতে হবে। বাংলাদেশ পুলিশেরও অনেক একটি সাফল্য যে তারা খুব কারেক্টলি ইন্টারপোলের সাথে যোগাযোগ করেছে, ইন্টারপোলের কাছে দুদকের দায়ের করা মামলার সমস্ত নথিপত্র দিয়েছে এবং সেই অনুযায়ী দুবাই প্রশাসন তাকে ক্ষমা করেনি। এর থেকে বোঝা যায় যে যত বড় দুর্নীতিবাজ হোক না কেন এবং যত বছরই বিদেশে পালিয়ে থাকুক না কেন, আলটিমেটলি তাদেরকে সময়ের ব্যবধানে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। বিশেষ করে টাকা পাচার, দুর্নীতি এবং গুম খুনের সঙ্গে যারা জড়িত এই রাঘব বোয়ালরা কোনোভাবেই ছাড়া পাবে না। অন্তত এই ঘটনা দিয়ে আজকে সেটা প্রমাণ হলো। দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। এখনও ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। বেনজির
যেই নজিরবিহীন দুর্নীতি করেছে, বেনজিরের যে নজিরবিহীন দুর্নীতির ফিরিস্তি, আপনারা সকলেই তো সেটি দেখেছেন কম বেশি। এখন আপনারা জানাবেন কি ধরনের শাস্তি হওয়া প্রয়োজন। আপনারা কি মনে করছেন, বেনজিরকে কি আদেও দেশে ফিরিয়ে আনা সম্ভব? তাকে কি বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে আনতে পারবে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই সেটি কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তিটা উল্লেখ করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেনজির বরাবরই আইনের চোখে ফাঁকি দিয়ে, ধুলো দিয়ে সে রেহাই পেয়ে যায়, ছাড় পেয়ে যায়। আইনের বেড়াজাল থেকে সে এতদিন পালিয়ে এসেছিল, কিন্তু এখন মনে হয় না সে আর পালাতে পারবে। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। দেখার অপেক্ষায় আছি কবে, কখন, কিভাবে তাকে দেশে ফেরানো হয় সেটি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মনে করব দেশে ফেরানো হলে সরকার বেনজির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই যেই নজিরবিহীন যেই দুর্নীতি করেছে তার অপরাধের শাস্তি তাকে বুঝিয়ে দেবে। ভালো থাকবেন। আপনারা জানাবেন আপনারা কি মনে করছেন, আপনারা কি মনে করেন আদৌ কি বেনজিরকে ফিরিয়ে আনতে পারবে সরকার? কি ভাবছেন, আপনাদের কি মন্তব্য সেটি লিখে জানাবেন কমেন্টে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।